আগে তো এই সীমানা ছিল না, না বাংলাদেশ ইন্ডিয়া ছিল না। তখন থেকে আদিবাস আমাদের, আমরা এখানে বাস করে আছি। বাংলাদেশ আর ভারতের মাঝখানে এমন একটি গ্রাম যেখানে সীমান্ত শুধু মানচিত্রে নয়, মানুষের জীবনে আঁকা এক গভীর রেখা। এই সীমারেখা শুধু জমি ভাগ করেনি, ভাগ করে দিয়েছে পারিবারিক সম্পর্ক। এটি একটি সীমান্তবর্তী গারো গ্রাম। অনেক বছর আগে দেশভাগের সময় এই গ্রামের বুক চিরে টানা হয় এক অদৃশ্য লাইন, যার ফলে কেউ রয়ে যায় বাংলাদেশে আর কেউ হয়ে যায় ভারতের নাগরিক, যেখানে একই পরিবারের মানুষ দুই দেশে বসবাস করে। শুধু তাই নয়, এই গ্রামে এমন একটি বাড়ি আছে যার এক অংশ বাংলাদেশে আর অন্য অংশ ভারতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার পূর্ব গবরাখুরা একটি বর্ডার গ্রাম। এই বর্ডার গ্রামে সাধারণত গারো আদিবাসীরা বসবাস করে এবং এর পাশাপাশি আমরা এই গারো আদিবাসীদের এমন একটা বাড়ি দেখাবো যে বাড়িটা দুই দেশের মধ্যে পড়ছে, আর তার পাশাপাশি এই বর্ডার এলাকা সীমান্তবর্তী যে পরিবেশটা, এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তাহলে হয়তো আরও উৎসাহিত হব। তো চলুন দর্শক, দেরি না করে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। এই গ্রামের ভিডিও করতে গিয়ে আমরা যখন একটি মেটো পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম, চারপাশের পরিবেশটা দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে যাই। সবুজে ঘেরা পথ, নির্জনতা আর গ্রামের সেই শান্ত সৌন্দর্য মুহূর্তেই মন করে নেয় আমাদের। প্রিয় দর্শক, আজকে আমরা একটা ইনফরমেশন শুনেছিলাম, যেটা দেখার জন্যই আমরা সাধারণত এই সীমান্তবর্তী এলাকায় এসেছি। সেটা হচ্ছে একটা গারো বাড়ি বাংলাদেশে অবস্থিত, বাট এমনভাবে এই বাড়িটা অবস্থান করছে যেটা বাড়িটা পুরোটাই ভারতের মধ্যে পড়ছে। এই বাড়িটা দেখার জন্য আমরা কিন্তু এই এলাকায় এসেছি, একদম বর্ডার এলাকা। এটা হচ্ছে পূর্ব গবরাখুরা। এই গ্রামে আসার পর এই রাস্তাটা দেখে, এত সুন্দর একটা রাস্তা দেখে আসলে আমরা এখান থেকেই আপনাদের ভিডিওটা দেখানোর জন্য শুরু করলাম। যেটুকু পারি আমরা এইখান থেকেই ভিডিওটা দেখার পর এখানে যে সীমান্তবর্তী এলাকাটা আছে আমরা খুব যাওয়ার চেষ্টা করব, কিন্তু অলরেডি আমরা যেটা শুনেছি যে এখানে বিএসএফ আছে আর বিজিবি একসঙ্গে অবস্থান করছে, যার কারণে আমরা এই সীমান্তবর্তী এলাকাটাতে যেতে পারছি না। আমরা তারপরও চেষ্টা করব যে এত সুন্দর জায়গা, আর আমার পিছনে দেখুন এই যে কত সুন্দর চারিদিকে, এই সাইডে আর এই সাইডে ফাঁকা, অনেক সুন্দর লাগতেছে। বাট মাঝখানে এই রাস্তাটা দেখি আমাদের খুবই মন ভরে গেছে যে আমরা এখান থেকেই দর্শকদের দেখানোর জন্য ভিডিওটা শুরু করি। তাহলে হয়তো আমাদের যেহেতু ভালো লাগছে, অবশ্যই দর্শকদেরও ভালো লাগবে। তা আপনারা সাথেই থাকুন আর দেখি আমরা এখানে কি কি দেখাতে পারি। আর এর পাশাপাশি আমরা সেই বাড়িটিই দেখাবো যেটা একটা গারো বাড়ি, বাংলাদেশ এবং ভারতের সীমান্ত একসঙ্গে, একটা বাড়ি দুই দেশের মধ্যে পড়ছে। এই সাইডে কিন্তু আমাদের অলরেডি বিজিবি ভাইরা যে দেখতে পাচ্ছেন আপনারা, ওনারা এই বর্ডার পাহারা দিতেছেন। তার কারণ হচ্ছে এই জায়গাটা এমন একটা জায়গা যে অনিরাপদ বলা চলে, তার কারণ এখানে প্রচুর পরিমাণে চোরা কারবারি হয়, যার কারণে এখানে বিজিবি আর ওই সাইডে বিএসএফের ভাইরা সবসময় কিন্তু পাহারা অবস্থায় থাকে। আর এখানে হচ্ছে এই যে বিজিবিদের যে একটা ঘর থাকে, এই ঘর এখান থেকেই ওনারা চলে যাচ্ছেন সীমান্তবর্তী ওই অঞ্চলে। আমার পিছনে দেখতেছেন এটাই হচ্ছে ওই বিজিবি ভাইদের সাধারণত এখানে তারা অবস্থান করেন, সব সময় থাকার চেষ্টা করেন, তাদের রোস্টার অনুযায়ী দিনে রাতে কিন্তু থাকে। আমরা ওনাদের সাথে কথাও বললাম
কিন্তু আসলে ওইদিকে যাওয়াটা ওনারা কিন্তু নিষেধ করতেছেন। তার কারণ ওনারা এমনভাবে বললো যে আপনারা যদি ওইদিকে যান তাহলে যদি কোনো সমস্যায় পড়ে যান তখন হয়তো আমরাও আর আপনাদের রক্ষা করতে পারবো না, তখন কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে। তো দর্শক, আমরা ওইদিকে না যাওয়ারই চেষ্টা করি, একটু সেফ থেকে এই যে প্রাকৃতিক যে পরিবেশটা আপনাদের এটাই দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে দেখেন একবারে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু মেঘালয় পাহাড়ের, ভারতের মেঘালয় পাহাড়ের কিন্তু এই অংশটা। আর বিজিবি ভাইরে ওই দিকেই যাচ্ছে, আমরা কিন্তু ওই যে গারো পাড়াটাতে যাব এবং ওখানেই দেখব একটা গারো আদিবাসীদের একটা বাড়ি দুই দেশের মধ্যে পড়ছে, আমরা ওইটা দেখব। তার আগে আমরা এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটা আমরা দেখার চেষ্টা করি এবং এখানকার যে অবস্থান আছে আমার সামনে, আমি যেদিকে এখন হাঁটতেছি এদিকে হচ্ছে গোবরাকুড়া স্থলবন্দর। এই স্থলবন্দরে মূলত আপনাদের কয়লা যে আমদানি করা হয়, এই কয়লাগুলো এই স্থলবন্দর থেকে মূলত চলে আসে এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠানো হয়। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা দেখে আমার মনে হচ্ছে কি একটা সুন্দর বিলের মধ্যে আছি। দেখেন এই বিলের ধার দিয়ে এই যে খালা আসতেছে হেঁটে, দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা, একদম অন্যরকম একটা পরিবেশ তৈরি করছে। আর এই রাস্তাটা দুই বিলের মাঝখানে, এখন তো পানি একটু কম, হালকা বৃষ্টি হয়েছে, আমার মনে হয় এই বৃষ্টি যদি আরও হয় তখন এই রাস্তাটা অনেক সুন্দর লাগবে, তার কারণ দুই সাইডে পানি থাকবে, তখন এই পরিবেশটা আরও সুন্দর লাগবে। আর আমার এখান থেকে কিন্তু একেবারে মেঘালয়ের যে পাহাড়টা আছে, তুরা পাহাড় বলে এটা, এই তুরা পাহাড়টা কিন্তু আপনারা অলরেডি মনে হয় দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তুরা পাহাড়টা। ওই যে বাড়িটা দেখা যায় খালা, ওটা কি বাংলাদেশের বাড়ি না ভারতের? ওই যে ওইটা দেখতেছি এখান থেকে, তারা পোস্টের লুকবো, হ্যাঁ পোস্টের বিএসএফ, ও মানে ভারতের বিএসএফরা ওখানে থাকে না? হ্যাঁ থাকে। দর্শক, এই খালার সাথে কথা বলছিলাম, খালা আসলে উনি নিজেও একেবারে কাছে যান না, এটাই হচ্ছে একবারে যেহেতু বর্ডার এবং এখান থেকে কাঁটাতারের বেড়াটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা মাঝখানে নদীও আছে, আমরা ওই গারোপাড়ায় যখন যাব এই নদীটা কিন্তু পাবো। আর এই সীমান্তর ওই পারে ভারতের দিকেও কিন্তু এটা একটা গারো গ্রাম, কিন্তু ওই সাইডে তো আর আমাদের সম্ভব না যাওয়া। আমরা ভারতের এই সাইডে বাংলাদেশের দিকে যে গারো গ্রামটা আছে আমরা এটা অবশ্যই ঘুরবো। ওই গারোপাড়ার গ্রামের নাম কি চাচা জানেন? এই গারাপাড়া, হ্যাঁ এটা তো নাম তো গাছচাপাড়া, এটা এই এলাকা গাছপাড়া। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এটা গাছুয়া পাড়া নাকি? হ্যাঁ। ও, আর ওই যে ওই পাশের যে গারোপাড়াটা ওই বাংলাদেশের ভেতরে, ওইটা হচ্ছে আপনার পূর্ব গোবরাকুড়া। ওই যে হ্যাঁ, এটা পূর্ব গোবরাকুড়াই পড়ছে, এটা পুরাটাই। হ্যাঁ, এটা পুরা গোবরাকুড়াই পড়ছে, মানে ইন্ডিয়ার মধ্যে একটা বাজার আছে গাছচাপাড়া। ও বাজারও আছে গাছপাড়া? হ্যাঁ, একটা বাজার আছে। ও, বাজার এটা কিন্তু পড়ছে এই পূর্ব গোবরাকুড়াই, এই ব্যাগটাই। চাচা ওই বাজারে কোনোদিন গেছেন আপনারা? না, আমি গেছি না বাবু, গেছে মানুষ, অনেক মানুষ গেছে, আমি গেছি না। আগে তো তখন যখন মানে আপনার এত সীমানায় পাহাড়া ঠাহারা ছিল না, কাঁটাতারে তো ছিল না, কাঁটাতারি হেসুম্বল আসেন না, তখন তো যাওয়াই যেত না। হেসুম্বল তো গেছেই মানুষ। ওটা কি বড় বাজার চাচা? বাজার বেশি বড় নয়, শাপলা বাজারের মতন। আপনি ও পারে 64 সালের রায়টের সময় থাইকে আইছেন গাছছাপাড়ায়। এটা গল্প কি করবো, যখন পাঞ্জাবিরা আইলো, হ্যাঁ, আইলে এরা তো গোলাগুলি করলোই, সব ফেভারে গেছে। তো গেলে ওই আমরা আমার চাচারে আমরা বংশত বড় এটি রেজাগার নিবার লাগি হ্যাঁ, অনেক চেষ্টা করছে। এবারে রেজাগার নিবার লাগি অনেক চেষ্টা করছে। তো আমার দাদা কইছে না, আমার নাতিন আমার পুত কোনো সময় রেজাগার দিতাম না। আচ্ছা আচ্ছা, রেজাগার দিতাম না, তাহলে অন খালি ডিউটি করে রাখে, এইবারে যাইবার দেয় না আমরা, যাইবার দেয় না, আটকায়। ওই বল খেলার মাঠ। হ্যাঁ বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওই আমরা গিয়ে আসছিলাম এই বাড়ি ঘর বাদ দিয়া। আচ্ছা, পরে হেন থেকে পরে আমরা এই গাছটি গুছটা খেতা খাবার বান্ধি এটি দেহে যাতে আমরা না যাই থাকি, এরকম করে চেক করে রাখতে 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 পরে আরেকদিন পারি হচ্ছি মহিষের গাড়ি মাথা মাল মাথা তুললা
পরে এ কেউ পারে না গাড়ি ভাইয়া, কিন্তু আমার অভ্যেস। পরে আমি এই গাড়িটা আমি বেতাম, আমার দাদার গাড়ি। অনেক গুলাগুলি হইতেছে, প্রচারক মাস্টার। হ্যাঁ এই প্রচারক মাস্টার বাদ আমরা রইলাম। থাকতে হাইরা পরে আবার সুযোগ সুবিধা মতন পারলাম। পারি হাইরা এইদিকে যাও, এই যে গাড়াবাড়ি আছে, এরাও গেছে ওই সীমানার লগে লগে, সীমানার লগে না, ভিতরে ভিতরে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া। গাঙ্গের পারে। পরে হেন থেকে আমরা এই বাড়িতে আসলে আবার এই সীমানা দিয়া যাইতে যাইতে গেছি। ওই এই যে কয়লা যে কয়লা আছে, হ্যাঁ। ওই রাস্তা যা আমরা উঠছি। কোনো রাস্তা তখন ছিল চাচা? রাস্তা এবার পাক্কা ছিল না, পাক্কা ছিল না? না না না। ও, তো এইনো গ্রাম আছে না, এই যে এইনো? হ্যাঁ, এই দুইটা গ্রাম আছে। ওইটা কি গ্রাম চাচা? এটাও গোবরা করা, এটাও গোবরা করা। ওই গ্রাম ওই ভারতের ভিতরেটারও গোবরাকুড়া, গোবরাকুড়া, হ্যাঁ। গোবরাকুড়াও কয়। তাহলে আপনারা আসিলেন কোন জায়গায় ওনো? এই তো কইতাছি। পরে হিন্দে পারে গেলাম, গেলেই পরে ওই যে মুক্তিরা হ্যাঁ গেলে আমরা অত দেরি করে আসলাম। রাগারাগি। রাগারাগি করতেছে, হ্যাঁ খুব রাগ করতেছে। আর মানুষ যে মরছে এটা হিসাবের বাইরে, ওইদিকে তো না, এইদিকে মানুষ মরছে। এদিকের মানুষ মরছে আচ্ছা আচ্ছা। হিসাবের বাইরে। এর নাকি বাজার আছে চাচা? ওই বাজার আছে না, কাঁচাপাড়া বাজার আছে। বাজার, ওই বাজারে গেছেন? তো গেছি ওই বাজারে, তো যখন 7.5 দিন হইল, হ্যাঁ 7.5 দিন হলে তখন আমরা তো এইবার আইলাম। তখন আমরা ডাক্তার শরণার্থী। তো সেইবেলা আমরা একটা পাওয়ার আছে, হ্যাঁ। ওই আমরা মৌসিং গেছি, ঢাকা গেছি, কোনো ভাড়াটা লাগবে না, এমনি এমনি এমনি। তারপরে হেন বাজার করবার গেছি, ওই বাজারও? হ্যাঁ এইটা চাইও সরাসরি ও, বাজার আচ্ছা। করে আনছি। বাজারও কইরা আনছেন? হ্যাঁ। বাংলাদেশ থেকে ভারতে বাজার করতেছে। ওগুলো কি গারোরা বাজার? গারো গারো, হিন্দু, কুচ, ডালু, এগুলো আদিবাসী? হ্যাঁ আদিবাসী, সব আদিবাসী। সব আদিবাসী তো ভরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। পরে আসছেন কত সনের দিকে? ওই যে স্বাধীনের 9 মাস আসলাম এবারে। ওই যে ওই হেন 2জন বই রয়েছে, হুম। আর এহেন আছে? এই যে হেন 2জন ও ওই যে গাম। বই রয়েছে। আমরা দেখলে আইবো, আমাদের দেখলে পোশাক আশাক দেখলে আইবো। একটা টাইম আছে কোনবেলা, মানে 1টা বাজে, 1টা বাজলে এরা যায় খাইবার লাগে, আর এবারে আরেক পার্টি আইয়ে। ও চেঞ্জ করে করে ডিউটি করে। ছোড়া কারবারি হয় নাকি চাচা এই জায়গা দিয়ে? ওই তো কি জিনিস আনে ইন্ডিয়া থেকে? এটা আমার কাছে তথ্য নিতেছে না, ও অনেক জিনিস নেই। কি এখন আগে চিনি আইতো, হ্যাঁ, জিরা আইতো, এখন হয় না চিনি জিরা? না না, এখন কি? এখন গরু। গরু? ও বাবা, এই এত দিক বড় বড় দিয়ে? গরু কেমনে আনে? এই কেমনে আনে, এমনি আনে, চুরি চুচম করে আনে। তখন কি এরা বিএসএফ কিংবা বাংলাদেশের বিডিআর এরা বাধা দেয় না? তো বাধা জানে, এই জন্যই তো ডিউটি। এরা তো দিনে দুপুরে ডিউটি করতেছে, এই রায় তো ডিউটি করে, রাইতেও থাকে। হ্যাঁ, ওরা ডিউটিতে। ওই আমরা পাবলিক করতে কই গেল, করতে কোনবা যায় না যায়, সব ঠিক করে এরাও চেক করে ওই যে যারা গরম গেছে, এই সিধা আইস, ওই সিধা যাইস না, হেন বই রয়েছে, খবর দিই। ওদের লিংক আছে। হ্যাঁ। হ্যাঁ খবর দিতেছে। বিএসএফ বিজিবির থেকে আমাদের স্থানীয় যে লোকজন আছে যারা রেডি করে তারা আরো বেশি চালাক। এনে বলেছে নাকি হুম। যে ফাঁক ড্রাইভার হলে আইবো, আর না হলে কয়ে দিব এন থেকে মোবাইল করে, এই আরো ফুপে জায়গা গরু আনিস না, থই আইব। চাচা এটা কাটা তার আছে, চাচা, কাটা গরু- তার করে কেন? কারণ এই যে নদী আছে, নদী ওর কাটাতার পার করে কেমনে গরু? কারা তার পার করে, গেট আছে? জায়গা জায়গা গেট আছে। গেট আছে না? হুম। চাচা ওই ওপারে কি গরুর দাম অনেক সস্তা নাকি? আমরা বাংলাদেশ থেকে কম দাম, অনেক কম দাম। হ্যাঁ, তো ওই কম দামে আনতে পারলে মোটামুটি বাংলাদেশ একটু বেচা লাভ হয়। হ্যাঁ, লাভ লাভ, এই জন্যই তো। এই জন্যই আনে না।
ও আচ্ছা। আর এই জায়গাটা কিন্তু আসলেই সুন্দর, কিন্তু আপনারা কেমন দেখতেছেন জানি না, কিন্তু কাছে যাইতে বললে হয়তো আরও একটু এর অনুভূতিটা আপনাদের বোঝাইতে পারতাম, কিন্তু আজকের যে পরিবেশ আমরা আসলে সাহস করতে পারতেছি না, যেহেতু বিজিবি এখানে আছেন, যার কারণে কাছে যাওয়া সম্ভব না। তা দেখবো, তারপরও যেতটুকু পারি আপনাদের এখান থেকেই দেখে কথা বলে এর বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন দর্শক, এখানে আর এতক্ষণ আমরা না থাকি, এই পরিবেশটা আমরা খুবই এনজয় করলাম। চলুন আমরা এখন এই গারো গ্রামটা এবং ওই সে ভারতের বাড়িটাই আমরা ঘুরে দেখার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি গারোপাড়া, আর অলরেডি আমার পিছনে কিছু গারো আদিবাসীদের বাড়িঘর দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটায় এসে খুবই ভালো লাগলো, কারণ এখানে দেখতেছেন আপনারা বা শুনতেছেন কত সুন্দর, দেখুন ঝিঝি পোকার যে শব্দটা এবং ঝিঝি পোকার যে ঝিঝি ডাক, এটা আমরা অনেকেই বিভিন্ন কবিতা উপন্যাসে অনেক শুনি, অনেক উপবাদে শুনি, কিন্তু বাস্তবে এই ঝিঝি পোকার শব্দটা শোনা কিন্তু হয় না। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর। আমরা কিন্তু অলরেডি একটা গারো পরিবারে প্রবেশ করেছি, আর আমাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আসলে আমরা এই গারো পাড়ার ভিতরে প্রবেশ করে এই কমিউনিটিতে যখন পার হচ্ছিলাম, ঠিক এর পিছনে কিন্তু আমাদের বিজিবি ভাইয়েরা তারা বললো যে এখানে আপনারা যেখানে আছেন এখন, এরা পুরা ইন্ডিয়ার ভিতরে আছেন, আপনারা এখান থেকে আরও দূরে যেতে হবে এবং এর আশপাশে ভিডিও করা যাবে না। আসলে আমরা এখন যেখানে আছি এটা ভারতেরই একটা অংশ, আর বিজিবি ভাইয়েরা এখানেই পাহারা দিচ্ছেন। আর এই যে বাড়িগুলো দেখতেছেন আমার সামনে, আপনাদের যদি দেখাই আমি, এই যে বাড়িগুলো, এগুলো মূলত ইন্ডিয়ার সীমানায় পড়ে গেছে, যার কারণে কিন্তু আমরা পুরোপুরি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারছি না। আর আপনাদের যে ওই সাইডের সীমান্তটা দেখাবো, এটা কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। তো যতটুকু পারি আমরা এখানেই এই গারো আদিবাসীদের বাড়িঘরগুলো আমার সামনেই দেখতে পাচ্ছেন। এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা পুরো কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে। এই দেখতেছেন এত সুন্দর এই বাড়িটা, আসলে এই বাড়িটা মূলত কিন্তু একবারে সীমান্তবর্তী বাড়ি। আর এটা হচ্ছে, এই বাড়িগুলো অনেকটাই কিন্তু একটা বিতর্কিত বাড়ি, যার কারণে কিন্তু আমরা যেখানে আসছি এখান থেকে কিন্তু সবসময় তারা নিষেধ করে এবং চলে যেতে বলে। বিজেপি কিছু করে না, তারপরে যারা চোরা চালানি করে ওদেরকে তারা করতে আইসা, তো আমরা যারা সাধারণ লোক আমাদের উপরেই সব হয়রানি হয়। এটা হ্যাঁ, যাতায়াতের ব্যাপারে আমরা একদম 0 পয়েন্টে পড়ে গেছি। তো যেমন আপনারা তো মনে দেখে আসছেন যে রাস্তাঘাটের কি অবস্থা, এই সমস্তই আমাদের আর কি না আছে ফিলার আছে, ওই মানে যেটা নো ম্যানস ল্যান্ড, যেটা হ্যাঁ ইয়েস, মানে এটা তো নো ম্যানস ল্যান্ডই, কিন্তু আমরা আপনারা যেখানে রয়েছেন এইটা কি আসলে নো ম্যানস ল্যান্ডের মধ্যেই? আমরাও নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, পূর্বপুরুষ থেকে এটা পেয়ে আসছে, তো ওই অধিকারে, কারণ আমরা ওই অধিকারে আমরা বাস করতেছি, বাস করতে পারছি। তো এটা নিয়ে কখনো মানে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আপাতত এটা নিয়ে কোনো সমস্যা হয় না আমাদের, বিজেপিও কোনো সমস্যা করে না এই সমস্ত নিয়ে। তো আমরা আছি, এত বছর ধরে আসছি, আমাদের পূর্বপুরুষরা এখানে থেকে গেছে। যেমন আমাদের পূর্বপুরুষরা বলেছিল আগে তো এই সীমানা ছিল না, বাংলাদেশ ইন্ডিয়া ছিল না, তখন থেকে আদিবাস আমাদের, আমরা এখানে বাস করে আর কি, আমাদের জনম পূর্ব থেকে আমরা পেয়ে আসছি আর কি। মানে বিষয়টা হলো যে এইখানে সীমানা যখন ছিল না তারও আগে থেকে আপনারা, হ্যাঁ, যেমন আমাদের দাদা দাদির জমি ওই জমি পারে, তো এই সীমান্ত সীমা হওয়ার পরে আলাদা হয়ে গেছে। ওদিকেও আমাদের আত্মীয় আছে, যে আমরা যেমন আমার কালা ওখানে, মা এখানে, মা বাংলাদেশেরটা বুক করছে আর কালা ওই দিকের বুক করছে, ওই যে দেখেন ওইগুলো আমাদের মাহারিগত, তো আমরা যেমন আমাদের মাহারির জমিগুলো এটা আচ্ছা, এই আর কি না।
মানে আপনাদের মানে জীবন বৈচিত্র্যটা এখানে খুবই বৈচিত্র্যময়। হ্যাঁ অবশ্যই। বৈচিত্র্যময় তো ছিল না যখন সীমানা পড়ে হ্যাঁ, গেছে হ্যাঁ, তখন তখন। না বৈচিত্র্য, আগে তো মাঝখানেই ছিল। আগে তো এখানে তার বেড়া ছিল না, কিছু ছিল না, আমরা অনায়াসে যাইতে পারতাম, অনায়াসে যাওয়া আসা করতাম। সারাদিনই মনে করো আমাদের ছোট সময় আমরা ওখানে পড়ে থাকতাম। ওখানেই হ্যাঁ, যেমন স্কুল থেকে আসবো, গরু চড়াইতে যাবো, আর এই আবার বিকাল টাইমে আসবো, ওদিকেও কোনো বাধা ছিল না আমাদের। বাধা ছিল না। 1947 সালের দেশভাগ শুধু জমি ভাগ করেনি, ভাগ করে দিয়েছে সম্পর্ক, আত্মীয়তা আর স্মৃতি। দেশ আলাদা হলেও জীবন থেমে নেই। গারোদের সংস্কৃতি, ভাষা, জীবনধারা সবই একই রয়ে গেছে। এখানে উৎসবও হয়, কিন্তু অনেক সময় প্রিয়জনেরা থাকে সীমান্তের ওপারে। তো এখন তো কালক্রমে অনেক কিছুই, সময়ের পরিবর্তনে হ্যাঁ, অনেক সময়ের কিছুই বদলে গেছে। পরিবর্তনে অনেক কিছুই মানে কঠিন হয়ে যাচ্ছে আর কি। এখন তার বেড়ে দিয়েছে ওইদিকে, আপনারা মনে হয় দেখছেন। যাইতেই দেয় না। হ্যাঁ, যাওয়া আসা করা খুবই কঠিন হয়ে পড়ছে আর কি। খুবই তারপরে যাই, তারপরেও আত্মীয়তা কারণে, হ্যাঁ, রক্তের টানে যাই। যদি বিশেষ কাজ লাগে তখন বিএসএফ কে জিজ্ঞাসা করি, বিজেপি কে জিজ্ঞাসা করি, আমাদের তো এই অসুবিধা, ওখানে আমার খালা মারা গেছে বা দাদা মারা গেছে, যাইতে হয়, পারমিশন নিয়ে পারমিশন নিয়ে পরে আমরা যাই। ও আচ্ছা, মানে তখন কি আপনাদেরকে ভোটার আইডি কার্ড জমা দিয়ে যেতে না, হয়? আমরা আপাতত ভোটার আইডি কার্ড দিয়ে যাই না, ওরা বলে সময় দিয়ে দেয়, ঠিক আছে আপনারা যান, এর মধ্যে। এর মধ্যে আমাদের ডিউটির মধ্যেই চলে আসেন। আচ্ছা। কারণ অন্য কেউ আসলে পরে তখন আসলে পরে তো আবার ভেজাল হবে। ভেজাল হবে। ওইদিকে আবার নিষেধ করে না? না, ওদেরকেও জিজ্ঞাসা করি, ওদেরকে আচ্ছা। জিজ্ঞাসা করে ওরা, আচ্ছা আচ্ছা, ওদিকে আমাদের আত্মীয়রা, যে আমাদের এই রয়েছে, আমাদের আত্মীয়রা আসবে, হ্যাঁ হ্যাঁ, তো একটু আপনারা ওনাদেরকে ছাড় দেন, আবার যথেষ্ট চলে যান। প্রশাসনের লোক একটু সিম্পিতি তো থাকে। হ্যাঁ, হ্যাঁ। ওরাও বলে ঠিক আছে ছাড়লাম, টাইম দিলাম এই পর্যন্ত, এর মধ্যে যাতে আপনার লোক সবাই চলে যায়। চলে যায়। প্রিয় বন্ধুরা, দেখলেন যে আপনারা এই যে জায়গাটা, ওইদিকে রাস্তা আছে, কিন্তু আমরা আসলে রাস্তা দিয়ে ঢোকাটা খুব সমস্যা হচ্ছে, রাস্তা দিয়ে যাইতেই দেয় না। তারপরেও দেখি, এটা হচ্ছে একবারে কিন্তু নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ে গেছে এই জায়গাটা। এই বাড়ি যে ঘরগুলো আছে এগুলো কিন্তু নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ছে, দাদা যেটা বললো আর কি। আমরা সেই অনুযায়ী যে তথ্য পেলাম যে এই বাড়ি ঘরগুলো এখন নোম্যান্স ল্যান্ডের মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা, তারা যেহেতু এখানে আদিবাসী, অনেক আগ থেকেই বসবাস করে, যার কারণে এই অঞ্চলে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু অন্য জায়গার লোকজন যখন এখানে চলে আসে তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়। যেমন আমরা পড়ে গেছি, আমরা কিন্তু এখানে থাকার কারণে বিজিবি বা ওনারাও কিন্তু অনেক সময় নিষেধ করে যে এই অঞ্চলে না থাকাটাই ভালো, কিন্তু তারা আদিবাস থেকে বসবাস করতেছে বিধায় কিন্তু তারা অনায়াসে এখানে চলাচল বা ঘোরাফেরা করতেছে। আপনারা দেখুন, এই যে বাড়িটা, এটা কিন্তু পুরোপুরি কিন্তু ভারতের মধ্যে পড়ছে। এই যে বাড়িটা একদম কিন্তু সীমানা, এই বাড়িগুলো যেহেতু নোম্যান্সের মধ্যে পড়ছে, আর এই বাড়িটা কিন্তু পুরো ভারতের মধ্যে আছে দেখা যায়। আর এই সাইডে হলো বুড়াঘাট নদী। এদিকে যেহেতু আমাদের দেখলে হয়তো আবার এবার বকা দিতে পারে, যার কারণে আমরা এদিকে আর যাবো না। আমরা জাস্ট আপনাদের দেখাইলাম যে এটাই মূলত হচ্ছে ভারতের বাড়ি, আর এই সাইডে ভারত, এটা হচ্ছে বুড়াঘাট নদী। এখান থেকে ভারতের গাড়ি চলাচল করে, এটা দেখা যায়। কিন্তু দর্শক, এনারা কিন্তু সব কিছু এখন সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশেরই নিতেছে, কিন্তু বাস করে কিন্তু ভারতে। কিন্তু যখন দেশ ভাগ হয়নি বা যখন দেশ ভাগ ছিল না, আদিকাল থেকে বসবাস করতো, তখন কিন্তু এনারা যেহেতু বাংলাদেশের এই সাইডে কিন্তু দেখা যায় যে চলাচল বা রাস্তাঘাট, বাজার, স্কুল সব কিছু কিন্তু অনেক দূরে এবং দুর্গম এলাকা, কিন্তু ভারতের এই সাইডেই কিন্তু খুবই কাছে। এখানে এই দিক দিয়েই কিন্তু তারা সবসময় যাওয়া আসা করছে এবং যোগাযোগ করছে। সব কিছু কিন্তু সুযোগ সুবিধা সব ভারতেরই কিন্তু নিচ্ছে। এই সাইডে কিন্তু সীমানা আছে, আর এই বাড়িটা কিন্তু একেবারে পুরো ভারতের মধ্যে পড়ছে। আপনারা যদি দেখুন, একে আমি যদি এখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এই দিকে নিই, এই দিকে সামনেই কিন্তু সীমানা একটা দেখা যাচ্ছে। তার মানে এই বাড়িটাই কিন্তু পুরো, কিন্তু এই বাড়িটা কিন্তু ভারতের মধ্যে। আপনি কি বলেন?
এই যে এখান থেকে দেখতেছি কিন্তু সীমানা দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় এটা? এইটা শুধু এই বাড়িটাই না, ওই যে যে দাদাদের বাড়ি, মানে এই সব অংশগুলো টোটালটাই মূলত ভারতের শূন্য রেখা বুঝছেন, মানে যেটাকে নোম্যান্স ল্যান্ড বলে। তো বললো না, ওই যে শুনলেন না যে মূলত 47 সালে ভারত ভাগের পূর্বে থেকেই তারা এই জনপদে ছিল বলে তাদেরকে এই শূন্যরেখা থেকে কেউ উচ্ছেদ করতে পারেনি। কিন্তু তারা এমন একটা পরিবেশের মধ্যে রয়ে গেছে, তাদের কিন্তু বাংলাদেশি পরিচয়ে বাঁচতে হচ্ছে। আবার তাদের আত্মীয় স্বজনের জায়গা জমি পড়ে গেছে ওপারে, তো তারা আবার ওপারে যারা রয়েছে তারা আবার ভারতীয়। একসময় কিন্তু তারা বললেন, কিন্তু একসময় কিন্তু তারা ওই দিকেই সুযোগ সুবিধা নিছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাড়ি, বাজার ওই দিকেই করছে, বাংলাদেশে যায়নি। এখন কিন্তু পারতেছে না বিদায় বাংলাদেশে, যেহেতু দুর্গম এলাকা, বাংলাদেশে বাজারের যোগাযোগও কিন্তু খুব আর তারপরে এখন সাম্প্রতিক বিভিন্ন রকম জটিলতায় এখন মানে আপনার এই যে যাওয়া আসাগুলো অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছে। তো সেই কারণে মানে আপনার এখানকার স্থানীয় যারা রয়েছে, বিশেষ করে এই সব ছোট ছোট গারো পাড়াগুলোতে আদিবাসীদের মোটামুটি আগের চাইতে সংকটগুলো একটু বাড়ছে। বিএসএফ কিন্তু আমাদের এখানে যেহেতু একটু আড়াল হয়েছে, দেখতেছে না। আমি কিন্তু এখন যে বাড়িটাতে আছি, এখানকার যে স্থায়ী দাদাও বললেন, এটা কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু ভারতের যে নোম্যান্স ল্যান্ডটা আছে এর মধ্যেই কিন্তু পড়ে গেছে। কিন্তু আদি যুগ থেকে বসবাস করার কারণে তারা এখানেই থাকেন, তাদের এখানে কোনো প্রবলেম হয় না, এবং তারা এখানেই পরবর্তীতেও তারা যুগ যুগ ধরে এখানেই বসবাস করবেন। আপনারা দেখুন, এটা হচ্ছে একবারে পুরোপুরি একটা ভারতের বাড়ি। আসলে এই বাড়িতে কেউ নাই, থাকলে হয়তো কথা বলা যেত। আর আমার সামনে একবারে দেখতেছেন ভারতের অংশ। আসলে এই বাড়িটাই কিন্তু মূলত একটা চমক। দর্শক, আসলে এই বারবার এই বাড়িটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, তার কারণ এই বাড়িটা অনেক আলোচিত এবং আমাদেরও অনেক কাঙ্ক্ষিত এই বাড়িটা। এই বাড়িটা পুরোই কিন্তু ভারতের মধ্যে পড়ছে, বাংলাদেশি বাড়ি। আর আমার সামনে মুকুল ভাই, উনি ভারতের একটা যে ফিলিংস ওনার ভিতরে, উনি যেহেতু দীর্ঘদিন ভারতে বসবাস করে আসছে, যার কারণে ওনার যে ফিলিংস বারবার কিন্তু অনুভূত হচ্ছে যে আমি এখন কিন্তু ভারতে আছি, কিন্তু পাসপোর্ট কিন্তু রাখি হচ্ছে ভাবির কাছে। না, তারপরে মানে আমি আরেকটা যেটা বিষয় উপলব্ধি করছি, যে ধরেন সীমান্ত এবং এই যে বিভাজন, এই বিভাজনগুলো আসলে এমনভাবে হয়েছে, তো তাতে করে কিছু মানুষের দৈনন্দিন জীবন এবং আপনার তাদের আত্মীয় স্বজন এই গ্রামটার ভিতরে এসে আপনি যেটা দেখলেন, একটা সংকট তো তৈরি হয়েছে, এবং সেই সংকটগুলো মানে নিশ্চয়ই অনেক প্রশ্ন তৈরি করে অবশ্যই। তো আমি আসলে সেই প্রশ্নগুলো কি, এবং আমাদের দর্শক বন্ধুরা এই দৃশ্যগুলো দেখে তাদের ভেতরে কি ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, আমি একটু সেটা জানতে চাইছি। আশা করি আপনারাও দর্শক কমেন্টস করে জানাবেন যে আসলে এই দৃশ্যগুলো, এই অবস্থাগুলো আপনাদের ভেতরে কেমন ফিলিংস কাজ করে, মানে কি ধরনের প্রশ্ন তৈরি করছে। তো প্রিয় দর্শক, এটাই ছিল আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ। আপনাদের যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনুভূতি থেকে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম পরবর্তী ভিডিও দেখার জন্য নিয়মিত দর্শক হতে পারলে আমারও ভালো লাগবে, এবং আমরা যে অনুপ্রাণিত হব। আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, সাথে একটা লাইক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।